এসএসসি ম্যাথস এ টু জেডে সকলকে স্বাগত। আজকে ডাব্লিউবিপিএসসির ফুড এসআই 2022-এর 17/3/2024 তারিখের ফিফথ শিফটে অর্থাৎ সেশন 5 এর যে পরীক্ষা হয়েছে তাতে অঙ্কের যে প্রশ্নগুলি এসেছিল তার সমাধান আমরা করব। প্রথম প্রশ্নটি দেখো, বলেছে ত্রৈমাসিক অন্তর দেয় বার্ষিক 20% হারে 1600 টাকা কিছু সময়ে সুদ আসলে এত টাকা হয়। তাহলে সময়ের পরিমাণ কত, অর্থাৎ কত সময়ে এই 1600 টাকাটা 18,000 মানে 1852.2 টাকা হয়। তাহলে এটা বলেছে ত্রৈমাসিক অন্তর, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর 3 মাস অন্তর অন্তর ইন্টারেস্ট হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট। আর রেট কত দিয়েছে বার্ষিক হারে, অর্থাৎ 12 মাসের রেট হচ্ছে 20%। তাহলে 3 মাসের রেট কত, 20/12 ইন্টু 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 5, অর্থাৎ 5%। 5% মানে কত, 1/20। এবার দেখো এই 1600 টাকা, তাহলে 1600 টাকা সুদ আসলে কত হয়েছে এত টাকা, তাহলে 1852.2/1600 যদি লিখি সেটা সমান আসে দেখো 16522/1600। এটাকে 2 দিয়ে যদি কাটা হয় তাহলে 9, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 একে 2, আর নিচে আসছে 8000 কাটাকুটি করলে। তাহলে এইটা দেখো 21-এর কিউব, এটা হচ্ছে 20-এর কিউব। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, তাহলে আমাদের 5% সমান কি ছিল, 20, 1/20, অর্থাৎ 3 মাস পরে 20 টাকাটা কত টাকা হবে, 21 টাকা। তাহলে তার 3 মাস পরে পরে হচ্ছে, এবং 21-এর কিউব সমান 92, 61। তাহলে এই টাকাটা কতবার কেটেছে, 3 বার খাটছে, 3 বার খাটছে। তাহলে 3 বার খাটা মানে কত মাস, 3 মাস অন্তর অন্তর। তাহলে 3 × 3 অর্থাৎ 9 মান্থস, 9 মান্থস কিন্তু টাকাটা খাটছে, তবেই ওই 1600 টাকাটা এত টাকায় পরিণত হচ্ছে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। তাহলে ফাদার আর সন, পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। তাহলে তাদের পুত্রের বয়স যদি 1 থাকে তাহলে পিতার বয়স ছিল 8। তাহলে এখন থেকে 5 বছর পরে পিতা ও পুত্রের মোট বয়স হবে হচ্ছে 65 বছর। তাহলে 5 বছর পূর্বে পিতা, তাহলে 5 বছর পর, তাহলে 8 গুণ ছিল, 8 গুণ যদি 8x প্লাস x ধরা হয়, এটা ছিল 5 বছর আগে। তাহলে বর্তমান বয়স কত, +10, এটা হচ্ছে বর্তমান বয়স। এবার বলেছে 5 বছর পর পিতা পুত্রের, মানে এখন থেকে, মানে বর্তমান বয়স থেকে 5 বছর পর পিতা পুত্রের মোট বয়স হবে 65। তার মানে এটা বর্তমান বয়স, তারপরে আরো 5 বছর, মানে দুজনের বয়সের সমষ্টি 5 5 10, অর্থাৎ ইজিক্যাল টু হবে 65। সো 9x ইজিক্যাল টু 65 থেকে বাদ দিলে হচ্ছে 45। সো x ইজিক্যাল টু হচ্ছে কিন্তু 5। তাহলে পিতার বর্তমান বয়স কত, তাহলে পিতার 8x মানে কত, 8x মানে 8 × 5 অর্থাৎ 40। এটা কি ছিল 5 বছর পূর্বের বয়স, তাহলে +5 অর্থাৎ 45 বছর হচ্ছে পিতার বয়স, বর্তমান বয়স, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছি একটি ভগ্নাংশের হর লবের থেকে 4 বেশি। যেটা হর ধরো x/y যদি হয়, তাহলে এই y কিন্তু হরের থেকে 4 বেশি, তাহলে বড় হবে, এবং কত বড় না 4 বড়, মানে x + 4 ইজিক্যাল টু, মানে y ইজিক্যাল টু x + 4 হবে, 4 বেশি। যদি লব ও হরকে 3 করে বাড়ানো হয় তবে নতুন ভগ্নাংশটি হয় 4/5। তাহলে হর, তাহলে x প্লাস x এর সাথে কত বাড়ানো হচ্ছে, তোমার 3 করে বাড়ানো হচ্ছে লব ও হরকে, তাহলে x + 3, আবার y + 3 বাড়ালে 4/5। আবার y ইজিক্যাল টু কিন্তু দেখো x + 4, তাহলে এটাকে লেখা যেতে পারে x + 3, আর y x + 4 লিখলে x + 7 ইজিক্যাল টু 4/5। এখানে দেখো আমরা ইকুয়েশনটা করছি, তাই আমি ইকুয়েশন করে দেখিয়ে দেবো আমাদের ভগ্নাংশটি এক্স ওয়াই কত আসছে, কিন্তু তাছাড়াও আমরা কিন্তু অঙ্কটি অপশন থেকে দেখেই সমাধান করতে পারি, কারণ বলে দিয়েছে ভগ্নাংশের হর লবের থেকে কিন্তু কত বেশি, 4 বেশি। দেখো এই হর আর লবের মধ্যে ডিফারেন্স কত, 5। এখানে হর আর লবের মধ্যে ডিফারেন্স 6, এখানে হর আর লবের মধ্যে ডিফারেন্স 3, এখানে হর আর লবের মধ্যে ডিফারেন্স 4। তাহলে এই কোনো অপশন বি সি ডি এই অপশনগুলোতে একদমই হবে না, তাহলে একটাই অপশন হতে পারে, সেটা হচ্ছে অপশন এ। এবার আমরা ক্যালকুলেশনটা করেও একবার দেখে নিই যে হচ্ছে কিনা। কি 5x plus 15 is equal to 4x plus 28. So x is equal to, এখানে 8 আর 5 এ 13, x is equal to হচ্ছে কিন্তু 13। তাহলে x by y, তাহলে x এর মান কত 13, y এর মান কত x plus 4 অর্থাৎ 13 plus 4 অর্থাৎ 17। দেখো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি রেল ইঞ্জিনের সামনের ও পিছনের চাকার পরিধি যথাক্রমে 1400 সেন্টিমিটার, 140 সেন্টিমিটার আর 350 সেন্টিমিটার। তাহলে একটা চাকা 140 আর আরেকটা চাকা হচ্ছে কিন্তু 350 সেন্টিমিটার পরিধিটা। তাহলে বলছে ইঞ্জিনটি যে ন্যূনতম দূরত্ব গেলে চাকা দুটির একসাথে পূর্ণ ঘূর্ণন হবে, কিন্তু মানে গোটা চাকাটা একবার ঘুরবে। তাহলে এবার বলেছে ন্যূনতম দূরত্ব মানে লোয়েস্ট। তাহলে লোয়েস্ট যখনই বলেছে তাহলে আমরা কি করবো, এর এলসিএম করবো। তাহলে 140 আর 350 এর যদি এলসিএম করা হয়, আচ্ছা যদি 70 দিয়ে ডাইরেক্ট ডিভাইড করি তাহলে হচ্ছে 2 আর 5, তাহলে 5 দিয়ে 10 আর 7
700, অর্থাৎ এলসিএম হচ্ছে 700, তাহলে 700 সেন্টিমিটার। তাহলে হচ্ছে আমাদের অপশন হবে বি। পরবর্তী প্রবলেম দেখো, বলেছে এক ব্যক্তির বয়স তার দুই ছেলে মেয়ের বয়সের সমষ্টির দ্বিগুণ। তার ছেলে অর্থাৎ সন প্লাস ডটার, তাদের বয়সের ডবল হচ্ছে তার বাবার বয়স। 20 বছর পর তার বয়স হবে ছেলে মেয়েদের বয়সের সমষ্টির সমান। তাহলে ছেলে আর মেয়ের যা বয়স, তার বয়সের সমষ্টি 20 বছর পর তার বয়স হবে ছেলে মেয়েদের বয়সের সমষ্টির সমান। তাহলে 20 বছর পর মানে এদের দুজনেরই 20 করে বাড়বে, অর্থাৎ 40। আর বাবার বয়স কত বাড়ছে, তাহলে a প্লাস 20। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, s প্লাস t ইজ ইকাল টু কত না f মাইনাস 20, ঠিক। আর এখানে তাহলে 2 ইন্টু s প্লাস t ইজ ইকাল টু 2f। তাহলে এখানে যদি f এর মানটা বের করি, তাহলে s প্লাস t সমান কত, যদি 2 মাল্টিপল করে দিই দুই সাইডে, ধরো দুই সাইডে যদি 2 মাল্টিপল করি, তাহলে এখানে সমান আসছে f, এটা আসছে 2f মাইনাস 40। তাহলে f সমান কত না 40। তাহলে ওই ব্যক্তির বয়স হলো কত না 40 বছর, অর্থাৎ অপশন সি দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে কিছু সংখ্যক ছাত্রের গড় ওজন হচ্ছে 55 কেজি, তাদের মধ্যে 20 জনের গড় ওজন হচ্ছে 60 কেজি, বাকি ছাত্রের গড় ওজন 51 কেজি। তাহলে মোট ছাত্র সংখ্যা কত? তাহলে প্রথমে হচ্ছে এই কিছু সংখ্যক মানে ছাত্র যাদের টোটাল গড় ওজন হচ্ছে 55, আর 20 জনের হচ্ছে 60 কেজি, তাহলে 60 কেজি। আর বাকি যারা আছে তাদের হচ্ছে 51 কেজি, আর সবারই একসাথে মিলিত হচ্ছে 55 কেজি। তাহলে তাদের এই অনুপাত কত হবে? অনুপাত দেখো, 55 থেকে 51 বিয়োগ দিলে হচ্ছে 4 ইসটু, আর 60 থেকে 55 বাদ দিলে 5, তাহলে 4:5। তাহলে এই 4 ইউনিট সমান হচ্ছে 20, কত গুণ? 5 গুণ। তাহলে এটার সাথেও যদি 5 গুণ করি তাহলে হয় 25। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 20 প্লাস 25 অর্থাৎ 45। তাহলে দেখো অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছি দুটি মিশ্রণে এ এবং বি তরলের অনুপাত হলো 2:3 এবং 5:4। তাহলে দুটি মিশ্রণের যে অনুপাতে মেশালে ও বি তরলের অনুপাত কি হবে না সমান হবে। তাহলে এ ইস টু বি এর অনুপাত ছিল 2:3, আর আরেকটা অনুপাত ছিল, আরেকটা মিশ্রণ ছিল তার অনুপাত হচ্ছে 5:4। এটা ধরো কোনো এক্স মিশ্রণ, এটা ওয়াই মিশ্রণ, তাহলে এক্স প্লাস ওয়াই মিশ্রণে তাদের অনুপাত হবে কিন্তু 1:1, এটি বলেছে। তাহলে আমরা যে কোনো একটা হয় এ বা বি যে কোনো একটা নিয়ে করতে পারি। তাহলে প্রথম মিশ্রণে এর মান কত পরিমাণ আছে না 3 2 5, 5 এর মধ্যে 2 পরিমাণ, 2 অংশ হচ্ছে এ আছে। দ্বিতীয় ওয়াই মিশ্রণে 5/9, 5/9 মানে 9 এর মধ্যে 5 অংশ হচ্ছে এ আছে। তাহলে যে মিশ্রণ হবে তাতে হাফ অংশ আছে এ। তাহলে এদের যদি ক্রস মাল্টিপ্লিকেশন এলিগেশন করি, এলিগেশনে আমাদের কি আসছে রেজাল্ট? আচ্ছা কোনটা বড় কি করে বুঝবো? 9 কে 9, 5 2 10, অর্থাৎ এই সংখ্যাটি কিন্তু আমাদের বড়। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে হয় 9 2 18। আমরা জাস্ট 9 ইনটু 2 এইভাবে রাখবো, 9 ইনটু 2। তাহলে কত আসছে? 9 9 2 10 অর্থাৎ 1 ইস টু, এখানে দেখো তাহলে এই সংখ্যাটি বড় হবে। তাহলে 5 ইনটু 2, 2 2 4 আর এর 5, তাহলে 1। তাহলে এখানে কাটাকুটি করলে আসছে 2 2 কাটছে, তাহলে 1/9 ইস টু 1/5। রেশিওটা উল্টে যায়, তাহলে হচ্ছে 5:9। তাহলে কি অনুপাতে মেশাতে হবে না 5:9 অনুপাতে আমাদের কিন্তু মিশ্রণ দুটি মেশাতে হবে, অর্থাৎ দেখো অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যদি 45 মিটার ও 33 মিটার হয়, তাহলে যত সংখ্যক বৃহত্তম বর্গাকার পাথর দিয়ে ওই আয়তাকার ক্ষেত্রকে ঢেকে ফেলা যাবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়াটা কত? টোটাল জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে 45 ইন্টু 33। এটাকে ভেঙে লিখতে পারি দেখো 15 ইন্টু 3, 3 15 45, আর 3 11 33। তাহলে একটা যে বর্গাকার ক্ষেত্রটা, সেখানে যে বৃহত্তম বর্গাকার পাথরটি হবে সেটা আমরা 3/3 সাইজে নিতে পারি এই বর্গাকার। তাহলে তাই যদি নিই তাহলে আমাদের 3/3 বর্গাকার নিলে, যদি 3/3 বর্গাকার দিয়ে ভাগ করি, মানে এখানে টাইলস বসাই, তাহলে 3 ইন্টু 3 দিয়ে বসিয়ে যদি করি, তাহলে বাকি থাকে কতটা টাইল লাগছে? 15 ইন্টু 11, অর্থাৎ 165টি আমাদের কিন্তু ওই টাইলস বা ওই আয়তাকার ক্ষেত্রটা ঢাকার জন্য অতগুলো পাথর লাগবে, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে এক ফল বিক্রেতা কিছু সংখ্যক কলা ক্রয় করে, সে যে দামে 6টি কলা ক্রয় করে সেই দামে 5টি কলা বিক্রয় করে, তাহলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে আগে 6টা কলার যে কস্ট প্রাইস ছিল, এই দামটাই এখন 5টি কলার হচ্ছে না সেলিং প্রাইস। তার মানে একটা কলা তোমার কাছে থেকে গেছে এক্সট্রা, তাহলে তোমার কত লাভ হচ্ছে না 5টা বিক্রি করে একটা কলা আমার মানে যে দামে কিনেছিলাম সেই দামে থেকে যাচ্ছে, তাহলে লাভ হচ্ছে 1/5 ইন্টু 100, কাটলে হচ্ছে 20, অর্থাৎ 20%। এভাবে যদি আবার না বুঝতে পারো তাহলে আবার দেখো, যদি আমি বলি টোটাল কলার দাম হচ্ছে 6টি কলার দাম হচ্ছে 60 টাকা, 60 রুপিস। তাহলে 6টি কলার দাম কত? 6টা কলার দাম 60 টাকা,
একটা কলার দাম 10 টাকা, তাহলে এই দামেই 5টি কলা এখন বিক্রি করা হচ্ছে। 5টি কলার দাম 60 টাকা, তাহলে একটি কলা কত টাকায় বিক্রি করা হলো? 12 টাকায়। এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা সেল প্রাইস। কত টাকা লাভ হলো? 2 টাকা লাভ হলো। কত টাকায় হলো? 10 টাকা আগে ছিল, তাহলে 2/10 ইন্টু 100, 0 কাটলো, তাহলে 20% লাভ। তাহলে আমাদের অপশন এ দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি থলিতে কিছু সংখ্যক 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সার মুদ্রা আছে। যদি তাদের মূল্যের অনুপাত 4:5:6 হয়, তাহলে তাদের সংখ্যার অনুপাত কত? তো কয়েনের ভ্যালুর অনুপাত কত? 1:50 পয়সা মানে হচ্ছে 1-এর 2 টাকা, আর 25 পয়সা মানে 1-এর 4 টাকা। যদি টাকায় সমস্তগুলো কনভার্ট করি, তাহলে এদের কয়েন ভ্যালু রেশিও কত হচ্ছে? 4 দিয়ে যদি গুণ করি 4:2:1। এবার বলেছে তাদের মূল্যের অনুপাত, অর্থাৎ টোটাল ভ্যালু তার রেশিও হচ্ছে 4:5:6। তাহলে বলেছে এবার সংখ্যার অনুপাত কি হবে? না নাম্বারের রেশিওটা কত হবে? না টোটাল ভ্যালু বাই কয়েন ভ্যালু, কয়েন ভ্যালু। তাহলে টোটাল ভ্যালু কত? 4/4 দেখো 5 বাই কয়েন ভ্যালু 2, এখানে হচ্ছে 6/1, তাহলে আসছে 1:5/2:6। 2 দিয়ে গুণ করলি যদি সবগুলোকে 2:5:12, তাহলে তাদের সংখ্যার অনুপাত হবে 2:5:12, অর্থাৎ অপশন বি দেখো হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 150 আর তাদের গসাগু হলো 15, তাহলে সংখ্যা দুটি কত? তাহলে দুটি সংখ্যার দেখো যদি গসাগু বের করি, এখানে অপশন থেকে দেখে দেখো 60 আর 30, এই সংখ্যার দুটি কিন্তু গসাগু হবে 30। 90 তাকে যদি 30 দিয়ে ভাগ করা হয়, দুটো দিয়ে 30 দিয়ে ভাগ যায়, অর্থাৎ এর গসাগু কিন্তু হচ্ছে 30। এদের গসাগু কত? এটাও 30 দিয়ে ভাগ যাচ্ছে, এই সংখ্যাটিও 30 দিয়ে ভাগ যাচ্ছে, অর্থাৎ এটিও 30। আর এই সংখ্যাটি কিন্তু দুটোই 75, অর্থাৎ এদের গসাগু কিন্তু 75। আর এই সংখ্যাটি একমাত্র সংখ্যা যেটা দেখো 3, 15 এবং 45, আর 5, 3 থাকছে, আর 15 সাথে হচ্ছে 45, তাহলে 7, মানে 3 আর 7 পরে কিন্তু আর ভাগ যাচ্ছে না, অর্থাৎ এদের এর গসাগু হচ্ছে 15। তাহলে এখান থেকে আমরা কিন্তু বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এক ব্যক্তি 24 কিলোমিটার দূরত্ব 3.5 ঘন্টায় অতিক্রম করে, যার মধ্যে কিছুটা পায়ে হেঁটে কত কিলোমিটার পার ঘন্টা গতিবেগে? না 4.5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, এবং বাকিটা বাইসাইকেলে 10 কিলোমিটার পার ঘন্টা গতিতে অতিক্রম করে। তাহলে ওই ব্যক্তি কত দূরত্ব পায়ে হেঁটে অতিক্রম করেছে? তাহলে ধরো যদি 24 কিলোমিটার সে পায়ে হেঁটে, অর্থাৎ বাই ফুট সে যদি অতিক্রম করতো, তাহলে তার টোটাল কত সময় লাগতো? না 24/4.5 মানে হচ্ছে 9/2, তাহলে 9/2 আওয়ার, তাহলে হচ্ছে 24 উল্টে গেলে 48/9 আওয়ার। আর বাইসাইকেল যদি যেত, তাহলে এটা বাইসাইকেল যদি যেত তাহলে তার সময় লাগতো 24/10 আওয়ার্স, কাটাকুটি করলে 12/5 ঘন্টা। যদি মানে শুধু পায়ে হেঁটে গেলে এত সময় লাগতো, আর শুধু যদি সাইকেলে যেত তাহলে এত সময় লাগতো। কিন্তু তার অর্ধেক পায়ে, মানে অর্ধেক না, কিছুটা পায়ে আর কিছুটা বাইসাইকেলে গেছে, তাহলে তার জন্য সময় লেগেছে 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা মানে 7/2, তাহলে বাই ফুট গেলে সময় লাগছে 48/9 আওয়ার, আর বাইসাইকেলে গেলে সময় লাগছে 12/5। অ্যাকচুয়ালি টোটাল সময় লাগছে কত? 7/2। তো যদি অ্যালিগেশন করি কত হচ্ছে? 2 × 5, আচ্ছা 24, 35, তাহলে 35 মাইনাস 24 9 × 2, এখানে হচ্ছে 48 × 96 মাইনাস 7 9 63, 2 কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে দেখো 11/5 33/9, 11 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 3, তাহলে রেশিও হবে 3:5। তাহলে তার পায়ে হেঁটে যে দূরত্ব অতিক্রম করবে, ডিস্টেন্স, তার রেশিও হবে 3:5। তাহলে 3 আর 5 অর্থাৎ 8 ইউনিট মানে হচ্ছে কিন্তু 24 কিলোমিটার, কিলোমিটার। তাহলে 3 ইউনিট সমান কত? পায়ে হেঁটে কতটা গেছে? 3 ইউনিট, তাহলে 24/8 × 3, 8 দিয়ে কাটলে 3, 3 3 9 কিলোমিটার। তাহলে পায়ে হেঁটে সে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি বন্যাত্রাণ শিবিরে 1000 জন মানুষের 100 দিনের খাবার ছিল। 25 দিন পর 250 জন লোক অন্যত্র চলে যায়। তাহলে 1000 জন লোক খাবার কত দিনের ছিল? 100 দিনের। এবার বলেছে 25 দিন পর, অর্থাৎ 25 দিন কিন্তু 1000 জন লোক খাবার খেয়েছে। তাহলে 25 দিন পর 25 days আফটার
কতজনের খাবার বাকি থাকবে? না 1000 জনের জন্য খাবার কত দিনের জন্য? না 75 দিনের জন্য। টোটাল এত খাবার বাকি থাকবে। এবার বলেছে 250 জন লোক কিন্তু আরো বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে বাকি কতজন লোক থাকলো? না 1000 মাইনাস 250 অর্থাৎ 750 জন লোক। তাহলে এই 750 জন লোক এই পরিমাণ খাবার কত দিনে খাবে? তাহলে ডিভাইডেড বাই 750, 0 0 কাটো, 75 75 কেটে দাও, তাহলে হয় 100। তাহলে যে অবশিষ্ট খাবার সেটা 750 জন লোক 100 দিন তাদের চলবে। অর্থাৎ অপশন এ দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে অপর্ণার কাছে 4.5 টাকা দরে 36টি কমলালেবু কেনার টাকা আছে। যদি প্রতিটি কমলালেবুর দাম 90 পয়সা বেড়ে যায় তাহলে সে কতগুলি কমলালেবু কিনবে? তাহলে প্রত্যেকটি কমলালেবুর দাম কত? 4.5 টাকা। কতগুলো কমলালেবু কিনতে পারবে এই দামে? 36টি, তার মানে টোটাল এত টাকা আছে। এখন কমলালেবুর দাম 90 পয়সা করে বেড়েছে, তাহলে 90 পয়সা মানে 0.9, তার মানে কত হচ্ছে? 9 আর 5 14, আর 4 আর 5 অর্থাৎ 5/4। তাহলে এই টাকায় কতগুলো লেবু কিনতে পারবে ওই পরিমাণ টাকা দিয়ে? পয়েন্ট উঠে গেলে এটা 5, 6 9 54, 6 দিয়ে কাটলে 6, তাহলে 5 6 30, অর্থাৎ সে 30টি লেবু সেই পরিমাণ টাকা দিয়ে কিনতে পারবে। তো অপশন এ দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন পুলিশ একটি চোরকে তাড়াতে শুরু করে। যে সময়ে চোরটি 5 ধাপ যায়, পুলিশ সেই সময়ে 6 ধাপ অতিক্রম করে। তাহলে ধরো 1 ইউনিট টাইমে পুলিশ কত ধাপ যাচ্ছে? 6 ধাপ। আর চোর অর্থাৎ থিপ সে কত ধাপ যাচ্ছে? 5 ধাপ। এবার বলেছে আবার তাহলে এদের রেশিও 1:, মানে 1 ইউনিট টাইমে তাদের যত দূর ধাপ যাওয়ার রেশিও সেটা হচ্ছে 6:5 ডেফিনেটলি। আবার বলেছে একটা কন্ডিশন দিয়েছে যে পুলিশের 3 ধাপ চোরের 6 ধাপের সমান। তাহলে পুলিশ যদি 3 ধাপ যায়, চোর কত ধাপ যাবে? 6 ধাপ যেতে পারবে। তাহলে পুলিশ যদি 1 ধাপ যায় তাহলে এটা রেশিও কত? তাহলে পুলিশ যদি 1 ধাপ যায় তাহলে চোর ক ধাপ যাবে? 2 ধাপ। তাহলে পুলিশ দেখো এখানে 6 ধাপ গেছে, তাহলে যদি আমি এটা চোরের রেশিওতে কনভার্ট করি তাহলে পুলিশের 6 ধাপ মানে এখানে কত? চোরের ক ধাপ? 12 ধাপ। আর চোরের 5 ধাপ মানে তো 5 ধাপই। তাহলে এদের 1 ইউনিট টাইমে তাদের অ্যাকচুয়াল রেশিও, গতিবেগের রেশিও কত আসছে? 12:5। আমাদের কিন্তু সেই পুলিশ ও চোরের গতির অনুপাতই চেয়েছে, অর্থাৎ অপশন ডি দেখো হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে যে 3টি ধনাত্মক সংখ্যার অনুপাত হচ্ছে 2:3:5 এবং তাদের বর্গের যোগফল হচ্ছে 950। তাহলে সংখ্যা 3টি কত? তাহলে একটা সংখ্যা ধরো 2x, আরেকটি সংখ্যা 3x, আরেকটি সংখ্যা 5x। তাহলে এদের যদি বর্গ করি কত পাবো? 4x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার ইজিক্যাল টু কত? 950। ইজিক্যাল টু দেখো এখানে হচ্ছে 25 আর এখানে হচ্ছে এটাকে যদি 10 1 নিয়ে নিই, 25 আর 10 35, 35 আর 3 38, 38x স্কোয়ার ইজিক্যাল টু 950। সো x স্কোয়ার সমান কত? 950 বাই 38। 19 দিয়ে কাটলে দেখো 50, আর এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 25, অর্থাৎ x স্কোয়ার সমান 25। সো x সমান হচ্ছে 5। তাহলে বলছে সংখ্যা 3টি কত? সংখ্যা 3টি 2 × 5 10, 3 × 5 15, 5 × 5 অর্থাৎ 25, 10 15 25, অর্থাৎ অপশন সি দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কগুলির যোগফলের 4 গুণ থেকে 6 বেশি। যদি অঙ্কটা হয় 10x প্লাস y, তাহলে যেহেতু 2 অঙ্কের সংখ্যা মানে xy মানে কি 10 × x প্লাস y, তাহলে তাদের অঙ্কগুলির যোগফল অর্থাৎ x প্লাস y 2 অঙ্কের সংখ্যাটা কি হবে? তার থেকে 6 বেশি হবে। তাদের যে অঙ্কগুলির যোগফলের 4 গুণের থেকে 6 বেশি সমান কিন্তু হচ্ছে 10x প্লাস y অর্থাৎ সংখ্যাটি। এখানে দেখো দুটি সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে 45, 45 এর উল্টো দেখো 54 আছে, আর একটি 43 তার উল্টো আছে 34। এবার দ্বিতীয় বলেছে যদি অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে তাহলে মূল সংখ্যাটি 9 বৃদ্ধি পায়। তাহলে যদি তারা স্থান পরিবর্তন করে তাহলে মূল সংখ্যাটা এটা ছিল, তার থেকে 9 বৃদ্ধি পেলে আমরা কি পাবো? তার স্থান পরিবর্তন করার ফলে যে সংখ্যাটি পাবো অর্থাৎ yx পাবো। তাহলে দেখো যদি সংখ্যাটা 43 হয়, 43 এর স্থান পরিবর্তন করলে কি পাচ্ছি? 34। তাহলে কি 9 বৃদ্ধি পাচ্ছে? না, বৃদ্ধি পাচ্ছে না, কমছে। তাহলে কমছে মানে এটি আমার অপশন হবে না। আবার 54 যদি স্থান পরিবর্তন করি তাহলে কি 9 বাড়ছে? না, বাড়ছে না, তাহলে এটা আমার অপশন হবে না। তাহলে 45 এর সাথে যদি 9 যোগ করি তাহলে 54 হয়। আবার 34 এর সাথে 9 যোগ করলে আমাদের হয় কিন্তু 43, অর্থাৎ দ্বিতীয় অপশন মানে যে কন্ডিশনটা সেটা এই দুটোতেই স্যাটিসফাই করছে। পরবর্তী যে কন্ডিশনটা দিয়েছে বলেছে মানে এই অঙ্ক দুটির যোগফল তার 4 গুণ। তাহলে দেখো 4 আর 5 9, 9 × 4, তার মানে 4 9 36, 36 প্লাস 6 কত হয়? 42। তাহলে 45 তো হচ্ছে না,
তাহলে আমাদের কি বলেছে, যে সংখ্যা দুটির অঙ্কের যে যোগফল তার 4 গুণের সাথে 6 যোগ করলে মানে আমাদের কি হবে না, আমাদের সংখ্যাটি পাওয়া যাবে। তো 45, 5 9 4 আর 5 9, তারপরে 4 9 36, 36 আর 6 42। এটা দেখো 3 আর 4 7 যোগফল, 4 7 28, 28 আর 6 কিন্তু 34। অর্থাৎ এই অপশন সি তে কিন্তু আমার দুটি কন্ডিশনই স্যাটিসফাই করছে, অর্থাৎ সঠিক উত্তর কিন্তু আমার অপশন সি। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে একটি 3 অঙ্কের সংখ্যা থেকে আর একটি সংখ্যা যেটি মূল সংখ্যার অঙ্কগুলিকে বিপরীত ক্রমে সাজিয়ে পাওয়া যায় তা বিয়োগ করা হলো। যে সংখ্যাটি পাওয়া গেল তা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? ধরো একটি সংখ্যা এ বি সি, তাহলে এ বি সি মানে কি 100a প্লাস 10b প্লাস সি। এই সংখ্যাটা যদি উল্টে লিখি তাহলে হবে সি বি এ, অর্থাৎ 100c প্লাস 10b প্লাস এ। এবার মূল সংখ্যা থেকে বিপরীত সাজিয়ে সংখ্যাটা বিয়োগ করা হচ্ছে, তাহলে বিয়োগ করি। বিয়োগ করলে পাচ্ছি 100 যদি কমন নিই তাহলে a মাইনাস সি, এখান থেকে যদি মাইনাস, এ দেখো প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, এখান থেকে মাইনাস কমন নিলে পাবো a মাইনাস সি। তাহলে এখান থেকে যদি a মাইনাস সি কমন নিই তাহলে হচ্ছে 100 মাইনাস 1, তাহলে a মাইনাস সি ইন্টু 99। তাহলে যে সংখ্যাটি পাওয়া গেল, তাহলে কোন সংখ্যা পাওয়া গেল, এই সংখ্যাটি পাওয়া গেল, তা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ অপশন সি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে মিস্টার বুসের মাসিক আয় হচ্ছে 16,000 টাকা। সে তার ওই আয়ের 1/4 অংশ খাদ্যের জন্য খরচ করে, বাকি অংশের 3/10 অংশ ঘর ভাড়া দেয় এবং 5/24 অংশ বাচ্চাদের পড়াশোনার খরচ করে। তাহলে তার মাসিক সঞ্চয়ের পরিমাণ কত? তাহলে 16,000 টাকা তার মাসিক আয়, তার 1/4 অংশ, তাহলে 16,000 টাকা, তার 1/4 অংশ খাদ্যের জন্য খরচ করছে, তাহলে বাকি অংশ কত? 3/4। এবার বলেছে বাকি অংশ, এটা বাকি অংশের 3/10 অংশ ঘর ভাড়া দেয় এবং 5/24 অংশ বাচ্চাদের পড়াশোনায় খরচ করে। তাহলে দুটোই কিন্তু বাকি অংশের, অর্থাৎ 3/10 বাকি অংশ থেকে 3/10 আর 5/24, 10 আর 24 এর এলসিএম কত? 2 দিয়ে করলে 5, 12 5 12 60, 120। এখানে 12 3 12 36 আর 24 মানে 5 25, 11 3 2 5 61, 120। তাহলে 120-র মধ্যে 61 খরচা করছে, তাহলে বাকিটুকু সঞ্চয় করছে, তাহলে বাকিটা কত 120-র মধ্যে? মানে 59 বাই 120। 0 0 কাটা গেল, 3 দিয়ে 12 কে কাটলে 4, 4 দিয়ে কাটলে হচ্ছে 4 4 16, অর্থাৎ 100, অর্থাৎ 5900, 5900 টাকা, অর্থাৎ অপশন সি হচ্ছে দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 8000 জন প্রার্থীর মধ্যে 60% হচ্ছে ছেলে। যদি 80% ছেলে এবং 90% মেয়ে পাস করে তবে ব্যর্থ প্রার্থীর সংখ্যা কত? তাহলে 100 জনের মধ্যে মোট যদি ক্লাসে 100 জন থাকে তার মধ্যে ছেলের সংখ্যা হচ্ছে 60 জন, তাহলে বাকি তারা হচ্ছে মেয়ে, তাহলে কতজন? 40 জন। এবার বলেছে যদি 80% ছেলে পাস করেছে তাহলে ফেল করেছে কত? 20%। তাহলে 60-এর 20% মানে কত? 1/5, তাহলে 5 12, অর্থাৎ 12%, মোটের 12% ফেল করেছে বয়েজের মধ্যে। আর গার্লসের মধ্যে 90% মেয়ে পাস করেছে, তাহলে ফেল করেছে 10% মেয়ে, তাহলে 40-এর 10% কত? মানে 1/10, অর্থাৎ 4%, টোটালের 4% ফেল করেছে। তাহলে মোট ফেল কত? 12 প্লাস 4, অর্থাৎ 16% ছেলে মেয়ে ফেল করেছে, তাহলে ব্যর্থ প্রার্থীর সংখ্যা কত? তাহলে 8000 ইন্টু 16/100, 0 0 কাটো, 48 6 8 8 4 12 0, অর্থাৎ 1280 জন সর্বমোট ছাত্রী ফেল করেছেন, ব্যর্থ হয়েছে, অর্থাৎ অপশন ডি হচ্ছে দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এক ব্যক্তি 15 কিলোমিটার পার ঘন্টা বেগে কোনো জায়গায় যায় এবং 10 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে, তাহলে ওই ব্যক্তির গড় গতিবেগ কত? তো যাওয়ার এবং আসা, গিয়েছে এবং এসেছে, ধরো x কিলোমিটার বেগে গেছে আর y কিলোমিটার বেগে এসেছে, তাহলে গড় গতিবেগ কত হয়? না 2xy বাই x প্লাস y। তাহলে 15 কিলোমিটার 2 ইন্টু 15 ইন্টু 10 বাই 15 প্লাস 10, অর্থাৎ 25, 5 দিয়ে কাটলে 3 5, এটা 5 দিয়ে কাটলে 2 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 12 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে গড় গতিবেগ, তো অপশন এ দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন ছাত্র তার পরীক্ষায় 32% নম্বর পায় এবং 12 নম্বরের জন্য ব্যর্থ হয়, তাহলে 32% নাম্বার পেয়েছে এবং আরো 12 নম্বর যদি পেত তাহলে সে কিন্তু পরীক্ষায় পাস করতো, তাহলে এইটা হচ্ছে পাসিং মার্কসের জায়গা নাম্বার, ধরো এই ক্রস করলে এখানে হচ্ছে পাসিং মার্কস। আর আরেকজন ছাত্র আছে কি 42% নাম্বার পেয়েছে, 42% নাম্বার পেয়েছে, যা 5 নম্বরের থেকে 28 বেশি, তাহলে 42% থেকে যদি আমি 28 বাদ দিই তবে কিন্তু আমার নাম্বারটা কি পাসিং নাম্বারে আসবে, তার মানে এই দুটো ইকুয়াল হচ্ছে। তার মানে
এই 32% থেকে 42%, তাহলে কতটুকু না যদি এদিকে যায় তার মানে 10%, আর এটা এদিকে গেলে 28 12 অর্থাৎ 40 নম্বর, তাহলে 1% সমান কত 4। তাহলে বলেছে ওই পরীক্ষায় মোট নম্বর কত, তো 100% মানে কত 400, তাহলে সর্বমোট নম্বর হচ্ছে 400, অপশন সি দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছি তিনটি সমান পাত্রে দুধ ও জলের অনুপাত হচ্ছে 3:1, 5:3 এবং 9:7। যে পাত্রে জলের তুলনায় দুধ বেশি আছে, তাহলে দুধ মিল্ক বেশি হবে কার তুলনায়, জলের তুলনায়, সেই পাত্রটি কোনটি? তাহলে একটি পাত্রে দুধ আছে 3, কত মধ্যে 4-এর মধ্যে। আরেকটি পাত্রে 5 ইউনিট দুধ আছে কতর মধ্যে, 3 5 8 ইউনিটের মধ্যে। আর একটা পাত্রে 9 ইউনিট দুধ আছে কিসের মধ্যে না 9 আর 7 16 ইউনিটের মধ্যে। তাহলে এইরকম কিছু ফ্র্যাকশনে আমরা করে নেব। তাহলে এই ফ্র্যাকশনগুলোর মধ্যে দেখবো কোন ফ্র্যাকশনটা আমাদের সব থেকে বড়, তাহলে সেটিতেই কিন্তু সব থেকে বেশি পরিমাণ দুধ থাকবে, খুব স্বাভাবিক। তাহলে এখানে ফ্র্যাকশন কোনটা বড় হচ্ছে, তো দেখো 3, এখানে যদি আমি এই দুটি ফ্র্যাকশনের মধ্যে তুলনা করি, তাহলে 3 8 24 আর 4 5 20, 3 8 24 আর 4 5 20, অর্থাৎ এই ফ্র্যাকশনটি বড় হচ্ছে। এবার দেখো 3 এর 4 আর 9 এর 16 এর মধ্যে যদি করি, 3 16 48, 4 9 36, তাহলে এই ফ্র্যাকশনটাই বড় হচ্ছে। তাহলে এই অনুপাতে কিন্তু সব থেকে দুধ জলের থেকে দুধের পরিমাণ সব থেকে বেশি হবে, অর্থাৎ প্রথম পাত্রে জলের তুলনায় দুধের পরিমাণ কিন্তু সব থেকে বেশি। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে মনীষ একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করে। সে যদি ঘড়িটি 54 টাকা বেশি দামে বিক্রি করত, তবে তার কিন্তু 8% লাভ হতো। তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত? ঠিক ওই পাস ফেলের অঙ্কটির মতোই। ধরো এটা হচ্ছে 100%, সেখান থেকে ক্ষতিতে অর্থাৎ 90% সে বিক্রি করেছে, মানে 90 টাকা দামে, কত ক্ষতি না 10% ক্ষতি। আর সে যদি ঘড়িটাকে 54 টাকা দামে বেশি বিক্রি করতো, তাহলে তার 8% লাভ, অর্থাৎ 108 টাকায় জিনিসটা বিক্রি হতো। কত টাকা লাভ? 8 টাকা লাভ, 8% লাভ। তাহলে এই দুটি দামের মধ্যে ডিফারেন্সটা কত না 54 টাকা। তাহলে এই দুটির মধ্যে এই পার্সেন্টেজের পার্থক্য কত? পার্থক্য বলেছি, তাহলে 8 মাইনাস 10 কত আসছে 18%, দুটো যোগ হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এই 18% মানে কত 54 টাকা। তাহলে 1% মানে কত 3 18 54, অর্থাৎ 3, তাহলে 100% মানে কত, তার মানে হচ্ছে 300। তাহলে ঘড়িটি 300 টাকা দাম। এবার ঘড়িটা তো 10% দামে বিক্রি হয়েছে, 10% ক্ষতিতে বিক্রি হয়েছে। তাহলে ক্ষতি মানে ঘড়িটা বিক্রি হয়েছে 90 ইউনিটে, মানে 90% বিক্রি হয়েছে। তাহলে 90%-এর দাম কত 270 টাকা। তাহলে এটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমার বিক্রয় মূল্য, আমাকে বিক্রয় মূল্য চেয়েছে। তাহলে অপশন সি দেখা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ঘড়িতে রাত 12:10 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে। তো ঘড়িতে 12টা, 6টা, 3টে, 9টা এই বরাবর। তাহলে আমাদের যখন এখানে হচ্ছে ধরো একটা, এখানে হচ্ছে দুটো, তাহলে রাত 12:10 মিনিটের কাঁটাটা কিন্তু এখানে থাকবে। তাহলে মিনিটের কাঁটাটা এই অ্যাক্সিস বরাবর, মানে 12টার যে এই অ্যাক্সিস, সেটার সাথে কত ডিগ্রি কোণ করবে? এই কোণগুলো কত করে? এক ঘন্টা সমান, 1 ঘন্টা সমান কত ডিগ্রি? 1 ঘন্টা সমান হচ্ছে 360 ডিগ্রি বাই 12, অর্থাৎ 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তাহলে মিনিটের কাঁটাটা কতটা অ্যাক্সিস, মানে এই 12টার যে অ্যাক্সিসটা সেটার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? মানে এটা যদি অ্যাক্সিসটার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে না 2 ঘর এসেছে, তাহলে 30 ডিগ্রি ইন্টু 2, অর্থাৎ 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। কিন্তু সেই সময় আবার ঘন্টার যে কাঁটা সেটা কিন্তু স্লাইড সরে আসবে, কেননা ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় 30 ডিগ্রি যায়, অর্থাৎ 60 মিনিটে কিন্তু সে 30 ডিগ্রি সরে। তাহলে 10 মিনিট সে কত ডিগ্রি সরবে না 60 মিনিটে 30 ডিগ্রি, তার মানে 6 ভাগ, তাহলে 6 দিয়ে ভাগ করলে 5 ডিগ্রি। তাহলে সে কিন্তু এই 12টার অ্যাক্সিসের থেকে 5 ডিগ্রি কোণে সরে আসবে। তাহলে কতটুকু এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে গ্যাপটা হচ্ছে কত না 60 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি, অর্থাৎ 55 ডিগ্রি। তাহলে দেখো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে যে কোণটা উৎপন্ন হবে সেটি কিন্তু 55 ডিগ্রি হবে। এখানে আমাদের অপশনে কোনোটাই 55 ডিগ্রি নেই। এই অপশনটা হয়তো ভুল হয়ে 55টা 25 হয়ে গেছে, তো এটি যদি 55 হতো তবে কিন্তু এটি সঠিক হতে পারত। তো আপাতত কোনো অপশনই কিন্তু আমাদের সঠিক নয়। এবং দেখো আমি এটাকে অন্যভাবে দেখাই, এটির একটি ফর্মুলা আছে যে মিনিটের কাঁটা আর আওয়ার্সের কাঁটার মধ্যে যে অ্যাঙ্গেল, আওয়ার্সের কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল, এর একটি ফর্মুলা হচ্ছে 11/2 ইন্টু মিনিট প্লাস মাইনাস 30 ইন্টু আওয়ার। তাহলে 11/2 মিনিট কত মিনিট 10 মিনিট, প্লাস মাইনাস আওয়ার কত 12:10 AM। তাহলে আমরা যখন 12:10 AM লিখি, 12টা মানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা লিখি 00:10 AM।
তাহলে এইখানে 12টা মানে কত এখন 0, অ্যাকচুয়ালি 12 ঘরে যখন থাকছে তখন আমার ঘন্টার কাঁটাটা কত 0, তাহলে আমাদের কিন্তু আসছে 30 ইন্টু 0, তাহলে এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 5, তার মানে এটা হচ্ছে টোটাল ডিগ্রি, তার মানে 55, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 55 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু 55 ডিগ্রি হবে। 55 ডিগ্রি কোনো অপশানই কিন্তু আমাদের নেই, অর্থাৎ এই প্রশ্নের অপশনগুলি ভুল আছে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দুজনের মাসিক আয়ের অনুপাত 9:7, তাদের মাসিক খরচের অনুপাত 4:3, ইনকাম হচ্ছে 9:7, এক্সপেন্স কত 4:3। যদি তারা মাসে 2000 টাকা করে সঞ্চয় করে, তাহলে প্রত্যেকেই 2000 টাকা করে সঞ্চয় করছে, তাহলে তাদের মাসিক আয়ের পরিমাণ কত? তাহলে এখানে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, 4 7 28, 3 9 27, তার মানে 28 মাইনাস 27 ইউনিট, এটা সমান হচ্ছে 3 দুগুণে 6000 আর 4 দুগুণে 8000, অর্থাৎ 2000 করে যদি কমনও নিয়ে নিই, তার মানে হচ্ছে 4 মাইনাস 3, অর্থাৎ 1 ইউনিট সমান কিন্তু হচ্ছে 2000। তাহলে তাদের মাসিক আয় কত? তাহলে তাদের মাসিক আয় 9:7, 9:7, তাহলে 2000 করে যদি গুণ করি, 2000 করে গুণ করলে 9 দুগুণে 18, আর এর সাথে 2000 গুণ করলে 7 দুগুণে 14, তাহলে 18,000 আর 14,000, অর্থাৎ অপশন এ দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, একটি সরল দিয়েছে যাতে x এর মান কিন্তু বের করতে হবে। তাহলে প্রথমে যদি এইটুকুকে ভাঙা হয়, তাহলে 5 এর 6 ভাগ আছে, আচ্ছা আগে এর কাজ হয়, তাহলে এর কাজ করলে 4 একে 4 আর একে 5, তার মানে 5 এর 4 ইন্টু 2 এর 5, কাটাকুটি করলে 5 5 কেটে যায়, তাহলে শুধু পড়ে থাকে 1 এর 2, তাহলে ভাগ মানে ভাগ 1 এর 2, অর্থাৎ উল্টে যাবে 2টা, কাটলে হচ্ছে 5 এর 3, কত পড়ে থাকছে 5 এর 3, তার মানে এই টোটাল ইকুয়েশনটা ক্যালকুলেট করলে পাচ্ছি আমরা 5 এর 3, তার মানে কত x প্লাস 2 এর 3 গুণিত 3/5 এর 3, তার মানে 3/5 এর 3 মানে ঠিক উল্টে যাবে, সেটা হবে 3 এর 5, এবার এটা ছিল ভাগ, সেটা উল্টে গিয়ে 4 এর 5 হচ্ছে, ইজিক্যাল টু আমরা কিন্তু 5 পূর্ণ 24/25, আচ্ছা আপাতত 5 পূর্ণ 24/25 কে যদি এইভাবে রাখি, প্লাস 5 24/25, এগুলো ক্যালকুলেট করলে হচ্ছে 3 3 আমাদের কেটে যাচ্ছে, দেখো 3 4 12, 12 দুগুণে 24, অর্থাৎ x প্লাস 24/25 ইজিক্যাল টু 5 প্লাস 24/25, তাহলে এদিকেও প্লাস 24/25 আছে, এখানেও প্লাস 24/25, এই দুটো কেটে যাবে, অর্থাৎ x ইজিক্যাল টু কিন্তু আমাদের হচ্ছে 5, তো অপশন এ দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন মালি তার বর্গাকার বাগানে 1400টি গাছ সমান সংখ্যক সারি ও কলামে সাজাতে চায়, কমপক্ষে আর কতগুলি গাছ হলে এইভাবে সাজানো যাবে? মানে এটা তার মানে বর্গাকার ক্ষেত্রতে সাজাবে, যার একই মানে কলম ওয়াইজ এবং রো ওয়াইজ, মানে এদিকেও যে সংখ্যক গাছ থাকবে এইদিকেও সেই সম পরিমাণ গাছ থাকবে, অর্থাৎ এমন একটি সংখ্যা হতে হবে যেটি কিন্তু স্কোয়ার, মানে একটা বর্গ সংখ্যা হতে হবে। তাহলে 1400 এর নিয়ারেস্ট স্কোয়ার সংখ্যা বা কত সেটা আমরা যদি দেখি, তাহলে একে যদি দুঘর করে নিই, তাহলে 14 যা হচ্ছে দেখো 3 তিরিকে 9, 4 4 16, অর্থাৎ 3 এর মধ্যেই থাকবে, তাহলে 3 নিলে এখানেও 3 3 তিরিকে 9, তাহলে হয় 9 এর 5 14, অর্থাৎ 5 0 0, এবার আমাদের এখানে আসবে 3 এর ডবল হচ্ছে 6, 6 এর সাথে কত গুণ করলে এই 500 এর কাছাকাছি বা সংখ্যা আসবে, দেখো 5 6 9 হচ্ছে 54, 9 দিয়ে যাবে না, 6 8 48 যদি হয়, 8 আর 5 মানে 8 দিয়ে 6 8 48 আর 5 53, সেটা হচ্ছে না, 7 দিয়ে যাবে, তার মানে 7 দিয়ে যদি দিই, 7 7 49 এর 9 হাতে 4 42 আর 4 46, অর্থাৎ দেখো 31, অর্থাৎ এই সংখ্যাটি 1400 সংখ্যাটি বোঝা যাচ্ছে কি না 37 এর যে স্কোয়ার তার থেকে বড়, তাহলে পরবর্তী যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি কিন্তু আমাকে 38 এর স্কোয়ার সেটা দেখতে হবে, তাহলে 38 এর স্কোয়ার কত, 8 8 64, 4 হাতে 6, 6 8 3 8 24, 24 24 48, 48 আর 6 54, 4 হাতে 5 3 3 9, 5 14, মানে 1444, 38 এর স্কোয়ার হচ্ছে 1444, তাহলে আর কতগুলো আমাদের গাছ লাগছে, তাহলে 1400টা গাছ ছিল, আর 1444 হলে আমাদের দুই দিক দিয়ে সমান হবে, মানে এদিকেও 38টা এদিকেও 38টা, তাহলে আরো 44টা এক্সট্রা গাছ লাগবে, অর্থাৎ অপশন ডি হচ্ছে কিন্তু দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 6412 সাথে যে ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে তা কত? ঠিক একইভাবে আমরা 64 আর 12 একে দুটি ভাগে ভাগ করব এবং দেখব এর নিয়ারেস্ট কোন সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা আছে। তাহলে 64 মানে দেখো আমার 8 দিয়ে চলে যায়, তাহলে 8 8 কিন্তু 64, তাহলে আমাদের পড়ে থাকছে কত 12, তার মানে 8 8 64, মানে এখানে যেহেতু 12 দুঘর পড়ে থাকছে আর যাচ্ছে না, তাহলে আমরা কিন্তু এখানে একটা শূন্য নেব, অর্থাৎ 80 80 স্কোয়ার মানে কত, 80 স্কোয়ার মানে কিন্তু হচ্ছে 6400,
তাহলে এই সংখ্যাটির সাথে আর কত যোগ করলে আমরা কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো, অর্থাৎ আমাদেরকে পরের সংখ্যা অর্থাৎ 81 নিতে হবে। 81 স্কোয়ার কত সেটা দেখবো। 81 1 8 আর 8 16, 6 1 64 আর 1 65। তাহলে আমাদের সংখ্যাটা কত ছিল? 64 12। তাহলে আর কত যোগ করতে হচ্ছে? 11 থেকে 2 বাদ দিলে 9 5 4 1 149 আর যোগ করতে হবে। তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ অপশন ডি দেখা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন রসায়নবিদের কাছে 50% অ্যাসিড এবং 20% অ্যাসিডের দুটি মিশ্রণ আছে। এবার বলেছে 10 লিটার 40% অ্যাসিড দ্রবণ তৈরি করতে দুটি দ্রবণ কি পরিমাণে মিশ্রণ করতে হবে। তাহলে একটা অ্যাসিডে 50% অ্যাসিড আছে আর একটাতে 25% অ্যাসিড আছে। যে মিশ্রণটা করা হয়েছে তাতে 40% অ্যাসিড আছে। তাহলে মিশ্রণ দুটির অনুপাত কত হবে? না 40 - 25 অর্থাৎ 15 থেকে 40 বাদ দিলে 10, তার মানে কাটলে হচ্ছে 3:2। তাহলে 3:2 অনুপাতে মেশালে কিন্তু আমাদের অ্যাসিড দুটো এই 40% অ্যাসিড হবে। তাহলে এই 3:2 মানে 3 2 5, 5 ইউনিট মানে কত? 10 লিটার। এই 10 লিটারটা, তাহলে 1 ইউনিট সমান কত? 2 লিটার। তাহলে 3 ইউনিট সমান কত? 3 দুগুণে 6 লিটার, আর এখানেও দুগুণ অর্থাৎ 4 লিটার। তাহলে প্রথম ইউনিট দেখো 6 লিটার আর 4 লিটার এই রেশিওতে মিশাতে হবে। ঠিক, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ বি সি একটি ব্যবসা শুরু করলো, এতে 29,000 টাকা তারা লাভ করলো। এবার বলেছে এ ও বি এর মূলধনের অনুপাত হচ্ছে 3:2। তাহলে এ বি এর মূলধনের অনুপাত 3:2 আর বি আর সি এর মূলধনের অনুপাত 5:2। তাহলে এ বি সি এর মূলধনের অনুপাত কত? তার মানে এই দুটো অনুপাতকে আমার সমান করতে এখানে 5 দিয়ে গুণ, এখানে 2 দিয়ে গুণ, তাহলে 3 5 15, বি হচ্ছে 5 2 10 আর 2 2 4। তাহলে টোটাল লাভ কত? 2900। মানে যে পরিমাণে মানে মূলধন ব্যবসায় তারা দিয়েছে সেই অনুপাতে তারা লাভাংশ পাবে। তাহলে 15 10 25 আর 4 29, অর্থাৎ 29 ইউনিট সমান কত? 29,000 টাকা। 1 ইউনিট সমান 1000। তাহলে বলেছে এ কত পাবে? তাহলে এ এর ইউনিট কত? এ হচ্ছে 15 ইউনিট, তাহলে 15 ইন্টু 1000, অর্থাৎ 15,000 টাকা পাবে। অর্থাৎ অপশন এ দেখো হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে একটি গির্জার 3টে ঘন্টা একসঙ্গে বাজে, তারপরে তারা 3.1 সেকেন্ড, 2.1 সেকেন্ড এবং 1.2 সেকেন্ড পর পর বাজে। পরপর মানে পরে বাজে আর কি, প্রথম বাজে একসাথে বাজার পরে। তাহলে ওই 3টে ঘন্টার ন্যূনতম যে সময় পরপর একসাথে বাজবে তা কত? তাহলে 3.1 সেকেন্ড মানে হচ্ছে 10/3 সেকেন্ড। আর একটা হচ্ছে 2.1 মানে হচ্ছে 5/2 সেকেন্ড। আর আরেকটা হচ্ছে 1.2 মানে 5/3 সেকেন্ড। তাহলে এদের যদি এলসিএম করা হয়, এলসিএম অফ 10/3, 5/2 আর 5/3। ফ্র্যাকশনের এলসিএম করা মানে উপরের গুলোর এলসিএম আর নিচের গুলোর এইচসিএফ। তাহলে এলসিএম অফ 10 5 5 বাই এইচসিএফ অফ 3 2 3। তাহলে এর এলসিএম কত? 10, এদের এইচসিএফ কত? 1। তাহলে কত এলসিএম হলো টোটাল? 10, অর্থাৎ 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড পর পর তারা ঘন্টাগুলো কিন্তু একসাথে বাজবে, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো হলো, এতে নতুন ক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ বাড়লো বা কমলো? তো লেন্থ আর ব্রেথ, ধরো লেন্থ আগে ছিল 10 আর ব্রেথও ছিল 10, এখন কত হলো? লেন্থ 10% বাড়ানো হলো, অর্থাৎ 10 থাকলে 10% বেড়ে 11 হলো, আর এটা 10% কমানো হলো, অর্থাৎ 1 কমিয়ে হলো 9। তাহলে আগে এরিয়া কত ছিল? 10 10 100, এখন এরিয়া কত হলো? 9 11 99। কতটুকু কমলো? 1 কমলো। কতর মধ্যে কমলো? 100-র মধ্যে, অর্থাৎ 1% কিন্তু কমছে। এখানে বাড়া বা কমা সেটা কিন্তু কোথাও উল্লেখ নাই, তার মানে আমাদের অলওয়েজ এটা কিন্তু কমছে, ঠিক আছে, মানে লেস হচ্ছে। তাহলে 1% কিন্তু কমছে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এক ব্যক্তি তার অর্থের 1/10 স্কুলে দান করে, বাকি অর্থের 1/6 গির্জাকে দেয় এবং যত টাকা অবশিষ্ট থাকে তা তার 3 ছেলে মেয়েকে সমান ভাগে ভাগ করে দেয়। যদি প্রত্যেক সন্তান 50,000 টাকা করে পায় তাহলে তার অর্থের পরিমাণ কত? তাহলে তিনি 3 ছেলে মেয়েকে মোট কত টাকা দিয়েছেন? না 3 ইন্টু 50,000 টাকা, তাই তো? এই টাকাটা কি মানে গির্জাকে দেওয়ার পরে অবশিষ্ট ছিল, তাহলে তার মোট টাকা যদি x হয়, তার মধ্যে কি 1/10 স্কুলকে দান করেছেন, তাহলে বাকি টাকা কত? 9/10। এটা হচ্ছে বাকি টাকা। এই বাকি টাকা বাকি অর্থের 1/6 গির্জাকে মানে তিনি দিয়েছেন। তাহলে বাকি টাকার 1/6 যদি গির্জাকে দেয়, তাহলে 6 ভাগ, তাহলে বাকি টাকাটা কত? 6, তাহলে তার 1 অংশ দিয়েছে, বাকি হচ্ছে 5/6। তাহলে এই টোটাল টাকাটা হচ্ছে বাকি টাকা, সেটা মানেই হচ্ছে এই 3 ইন্টু 50,000। এটাকে এবার কাটাকুটি যদি করি, 3 দিয়ে এটাকে কাটলে হচ্ছে
3, 3 দিয়ে হচ্ছে 2, 5 দিয়ে কাটলে হচ্ছে 10,000। সো এক্স সমান হচ্ছে 20,000 আর এই একটা শূন্য, অর্থাৎ 2 লাখ টাকা। অর্থাৎ তার অর্থের পরিমাণ হচ্ছে 2 লাখ টাকা। অর্থাৎ অপশন বি দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি ভগ্নাংশের লব ও হরের যোগফল ওই ভগ্নাংশের লবের 2 গুণ থেকে 4 বেশি। অর্থাৎ যদি ভগ্নাংশটা x বাই y হয়, তাহলে লব ও হরের যোগফল অর্থাৎ x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কিন্তু লবের 2 গুণ তার থেকে 4 বেশি, মানে প্লাস 4, তবেই কিন্তু তাদের যোগফল হবে। এবং বলেছে যদি যদি লব ও হরকে 3 করে বাড়ানো হয়, নতুন ভগ্নাংশ 2/3 হবে। তাহলে নতুন ভগ্নাংশ, তাহলে x এর সাথে যদি 3 বাড়ানো হয় আর y এর সাথে যদি 3 বাড়ানো হয়, তাহলে ভগ্নাংশটা 2/3 হবে। অর্থাৎ 3 করে যদি বাড়ানো হয়, তাহলে দেখো নতুন ভগ্নাংশ যেটা হবে সেটা লবটা 2 দিয়ে ভাগ যাবে এবং হরটা 3 দিয়ে ভাগ যাবে। দেখো এখানে যদি 11 সাথে যদি 3 যোগ করি, তাহলে হয় 14। 14 কি 3 দ্বারা বিভাজ্য? না, অর্থাৎ আমাদের অপশন সিটা অবশ্যই হবে না। আর বাকি নিচে যেগুলো আছে 12 প্লাস 3, 12 3 দিয়ে যায়, আরো 3 যোগ করলে সেটা 3 দিয়ে বিভাজ্য, 9ও যায়, আবার এই 9 তো যাই। আচ্ছা, এবার বলে যে উপরে যদি 3 যোগ করি, তাহলে সেটা 2 দিয়ে বিভাজ্য। 7 আর 3 10, 2 দিয়ে বিভাজ্য। 5 আর 3 10, 5 আর 3 8, সেটাও 2 দিয়ে বিভাজ্য। 7 আর 3 10, সেটাও 2 দিয়ে বিভাজ্য। এবার আরেকটা কন্ডিশন বলেছে দেখো, x প্লাস ওয়াই অর্থাৎ এই লব আর হরের যে যোগফল, অর্থাৎ 7 আর 12 কত? 19। 19 ইজ ইকুয়াল টু বলছে 2x প্লাস 4, 2x মানে 7 দুগুণে 14, তাহলে 14 প্লাস 4 মানে 14 4 18, সেটা কি ইকুয়াল হচ্ছে? না। 5 প্লাস 9 অর্থাৎ 14 ইজ ইকুয়াল টু 5 দুগুণে 10 প্লাস 4, এটা কি ইকুয়াল হচ্ছে? ইয়েস। আরেকটা দেখো 7 আর 9, 7 আর 9 হচ্ছে 16 ইজ ইকুয়াল টু 7 দুগুণে 14, 14 প্লাস 4 18, সেটা কি ইকুয়াল হচ্ছে? না। তাহলে এটাতেও অপশন হচ্ছে না। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে একটি স্টিমার স্রোতের অনুকূলে 90 কিলোমিটার যে সময়ে যায়, স্রোতের প্রতিকূলে 60 কিলোমিটার সেই একই সময়ে যায়। যদি স্রোতের গতি 5 কিলোমিটার ঘন্টা হয়, তবে স্থির জলে স্টিমারের গতি কত? তাহলে অনুকূল মানে হচ্ছে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম। তাহলে নির্দিষ্ট কোনো সময়ে ধরো 1 ইউনিট সময়ে স্রোতের অনুকূলে কত যায়? 90 কিলোমিটার, আর স্রোতের প্রতিকূলে যায় কত? 60 কিলোমিটার। তাহলে এদের রেশিও কত হচ্ছে? যে গতিবেগের রেশিও 3:2। এটা হচ্ছে গতিবেগের রেশিও। এবার বলেছে যদি স্রোতের গতি, তার মানে দেখো ডাউনস্ট্রিম আপস্ট্রিম, তাহলে ডাউনস্ট্রিম আপস্ট্রিম মানে কত হচ্ছে? 3 প্লাস 2 হচ্ছে, যদি আমরা নৌকার গতি, মানে এখানে আমাদের অলরেডি কি দিয়েছে? আচ্ছা, স্রোতের গতি দিয়েছে। তাহলে স্রোতের গতি মানে কি জানি? ডাউনস্ট্রিম থেকে আপস্ট্রিমকে বিয়োগ বাই 2। তাহলে স্রোতের গতি, স্পিড অফ স্ট্রিম, স্পিড অফ স্ট্রিম কি কত? 3 মাইনাস 2 বাই 2 ইউনিট সমানই হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1-এর 2 ইউনিট সমান কত? 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ইউনিট সমান কত? 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলেছে স্থির জলের স্টিমারের গতি। তাহলে স্থির জলের স্টিমারের গতি কত? মানে 3 প্লাস 2 বাই 2, এটা হচ্ছে স্টিমার বা নৌকা, এটা নৌকার গতিবেগ। তার মানে হচ্ছে 5/2 ইউনিট। তাহলে 1 ইউনিট সমান 10, তাহলে 5/2 ইউনিট সমান 5/2 ইন্টু 10, 2 দিয়ে কাটলে 5, অর্থাৎ 25 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ অপশন সি হচ্ছে দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি ট্রেন 264 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সেতু 20 সেকেন্ডে অতিক্রম করে এবং রেল লাইনের ধারে একটি থামকে 8 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনের গতিবেগ কত? তাহলে সেতুটাকে সে 20 সেকেন্ডে অতিক্রম করছে, 20 সেকেন্ডে অতিক্রম করছে, আর শুধু একটি থামকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, সেটা 8 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে সে অ্যাকচুয়ালি 12 সেকেন্ডে কিন্তু 264 মিটার কিন্তু অতিক্রম করছে। তাহলে 1 সেকেন্ডে কত অতিক্রম করছে? 264/12। এটা যদি 12 দিয়ে কাটি, 12 দুগুণে 24 আর 2, আচ্ছা 12 দুগুণে 24, অর্থাৎ 22 মিটার পার সেকেন্ড। তাহলে 22 মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার ঘন্টা করা হয়, তাহলে গুণ করতে হচ্ছে 18/5। তাহলে 18/5, আচ্ছা আমরা যদি ওর নিচে যদি 2 করে গুণ করি, তাহলে আমাদের আসছে দেখো 18, 4 18 72, মানে 11 ইন্টু 72/10 কিলোমিটার পার আওয়ার। 72/10 মানে হচ্ছে 792, আচ্ছা পয়েন্ট, এখানে আসবে একটা পয়েন্ট, কিলোমিটার বাই 2, 79.2 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ অপশন বি দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 1000-এর নিকটবর্তী যে সংখ্যাটি 2, 3, 5, 4, 5, 6 এবং 7 দিয়ে বিভাজ্য সেটি হলো। তাহলে কোনো সংখ্যা 3 দিয়ে বিভাজ্য আমি তখনই বলতে পারি যদি সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 হয়। তাহলে এই সংখ্যাগুলির যোগফল কত হচ্ছে? 4, অর্থাৎ এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে না।
এর সংখ্যাগুলির যোগফল 2, এটিও 3 দিয়ে বিভাজ্য হবে না। এই সংখ্যাগুলির যোগফল হচ্ছে 3, এটির যোগফল হচ্ছে 3 9 27, 27 আর 6 33, অর্থাৎ এই সংখ্যা দুটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। 2 দিয়ে বিভাজ্য প্রত্যেকটা সংখ্যার শেষে 0 আছে, অর্থাৎ 2 দিয়ে বিভাজ্য হবে। 4 দিয়ে বিভাজ্য হতে গেলে দেখো 20 এবং 60 এই দুটো তো হচ্ছেই না, তাহলে 20 ও 4 দিয়ে বিভাজ্য হয়, 60 ও 4 দিয়ে বিভাজ্য হয়। 5 দিয়ে তো হবেই, 0 আছে। 6 দিয়ে যেতে গেলে 2 এবং 3, অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু 2 দিয়েও বিভাজ্য হয়, যেহেতু লাস্টে 0 আছে, 2 দিয়ে বিভাজ্য হবে, এবং 3 দিয়েও বিভাজ্য হচ্ছে, অর্থাৎ এই সংখ্যাটাও 6 দিয়ে বিভাজ্য হচ্ছে। এবার দেখবো সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য কিনা। 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে 1 0 0 0 2 0। এই যে শেষের সংখ্যাটা, তার সাথে আমরা কি করব, 2 গুণ করব। 2 গুণ করে যেটা পাবো সেটাকে নিচে লিখবো, তার থেকে আমরা সংখ্যাটা বিয়োগ দেবো, তাতে যা পাবো দেখবো এই সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য কিনা। এটা কি বুঝতে পারছি 7 দিয়ে বিভাজ্য না? বোঝা যাচ্ছে না? তাহলে এটার সাথে আবার 2 গুণ, 2 দুগুণে 4। তাহলে এখানে এটা বিয়োগ করলে 6 9 9। এই সংখ্যাটা কি 7 দিয়ে বিভাজ্য? সেটাও বলতে পারছি না। তাহলে এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব, 6 দুগুণে 12, তার মানে হচ্ছে 7, আর এটা হচ্ছে 8, 87। 87 কি 7 দিয়ে বিভাজ্য না, 7 বারং 84, তার মানে 84 পরে গিয়ে 7 13 91, তার মানে এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হচ্ছে না, মানে কিন্তু এই সংখ্যাটাও আমাদের 7 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমাদের সঠিক উত্তর একটাই হবে, সেটা হচ্ছে অপশন ডি। তাও আমরা চেক করব যে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা। দেখো 9 9 9 6 0, তো 0 সঙ্গে 2 গুণ করে 0 বিয়োগ করা মানে এই সংখ্যাটাই আসবে। পরের সংখ্যাটা হবে 6, 6 এর সাথে 2 গুণ করলে 6 দুগুণে 12, বিয়োগ করলে হচ্ছে 7 8 9। তারপরে 7 এর সঙ্গে এই লাস্টের সংখ্যাটা 7 দুগুণে 14, তার মানে হচ্ছে 4 8। দেখো 84 কিন্তু 7 দ্বারা বিভাজ্য, অতএব আমরা বলতে পারবো এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন কৃষক তার 35 বিঘা জমিতে 4:3 অনুপাতে ধান ও পাট চাষ করে। সে যদি প্রতি বিঘায় ধান ও পাট থেকে যথাক্রমে 25,000 টাকা ও 28,000 টাকা লাভ করে, তবে ধান ও পাট চাষে তার লাভের অনুপাত কত? তাহলে প্রতি বিঘাতে, আচ্ছা দেখো, মানে একজন কৃষক 35 বিঘা জমিতে 4:3 অনুপাতে ধান পাট চাষ করেছে। তাহলে 4:3 অনুপাতে, এটা হচ্ছে রাইস আর জুট পাট, 4:3 অনুপাতে সে কিন্তু চাষ করেছে। সে যদি প্রতি বিঘায়, প্রত্যেক বিঘায় সে 25,000 টাকা করে লাভ করেছে, আর মানে ধান ক্ষেত থেকে, আর পাট ক্ষেত থেকে প্রতি বিঘায় 28,000 টাকা, 2800 টাকা করে, 2800 টাকা করে লাভ করেছে, তবে ধান ও পাট চাষে তার লাভের অনুপাত কত? তাহলে খুব সিম্পলি আমরা এটার সাথে 25 × 4 28 × 3 করব। তাহলে দেখো 4 দিয়ে এটা কাটে, 4 7 28, আর কাটাকুটি যাবে না, তাহলে কত থাকছে 25 × 3 7 21। তাহলে তার ধান আর পাট চাষে তার লাভের অনুপাত হচ্ছে 25 × 21, অর্থাৎ অপশন এ হচ্ছে কিন্তু দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, এখানে x এর মান আমাদেরকে বের করতে দিয়েছে। 3 5 15 আর 5 3 8, তাহলে কত হচ্ছে এটুকু ক্যালকুলেট করলে 8/15। এবার এই সংখ্যাটা উল্টে যাবে, উল্টে কত হচ্ছে 1 + 15 এর সাথে 2 গুণ হবে, বা এখানে কাটাকুটি হয়ে যেতে পারে, মানে 15/4। কি করে না 2 ছিল, তাহলে 2 ডিভাইডেড বাই, তাহলে 2 × 15/4, সরি 15/8, এটা কাটলে হচ্ছে 4, তাহলে 15/4। তার মানে এইটুকু ক্যালকুলেট করে আমরা কত পাবো, 4 15 19/4, তাহলে 1/19/4, অর্থাৎ সেটা উল্টে গিয়ে আমাদের আরেকটা হবে কি না 4/19। তাহলে কি পেলাম, x + 2 + 4/19 = হচ্ছে 7। তাহলে x এর মান কত? তাহলে x = এটা এদিকে গেলে মাইনাস হচ্ছে, তাহলে 5, 7 থেকে 2 বাদ দিলে 5, এখানে 4 - 19, 5 19 সং হচ্ছে 95 - 4/19, অর্থাৎ 91/19, অর্থাৎ আমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন ব্যক্তির 25% বেতন কমলো। তাহলে আগে বেতন ছিল 100 টাকা, এখন বেতন কমে হলো 75 টাকা, 25% কমে হলো 75 টাকা। বর্তমান বেতন কত শতাংশ বাড়লে পূর্বের বেতন ফিরে পাওয়া যাবে? তাহলে বর্তমান বেতন কত এখন 75, তার থেকে কত বাড়াতে হবে? তাহলে পূর্বের বেতন ফেরত পাওয়া যাবে না 25 বাড়াতে হবে। তাহলে কত শতাংশ বাড়ছে না 25 বাড়ছে কততে 75-এ, তাহলে ইনটু 100, 25 75 মানে 3, 100/3 মানে হচ্ছে 33.1/3%, অর্থাৎ অপশন ডি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে কোন সংখ্যার 1/4 অংশ ওই সংখ্যার 1/3 অংশের সাথে যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা ওই সংখ্যার হাফ অংশ থেকে 15 অধিক। অর্থাৎ সংখ্যাটা যদি x হয়, তাহলে x/4 প্লাস x/3 করে যে সংখ্যাটা পাওয়া যাবে তা ওই সংখ্যার অর্ধেকের থেকে 15 অধিক, অর্থাৎ 15 কিন্তু বেশি, অর্থাৎ এর সাথে যদি 15 গুণ করি তবেই আমরা এই যোগফল থেকে যে রেজাল্টটা পাবো সেটা পাওয়া যাবে। তো x গুলোকে যদি এদিকে আনা হয়, x/4 প্লাস x/3 মাইনাস x/2 = 15, তাদের এলসিএম করলে পাওয়া যাচ্ছে 12। x যদি কমন নিয়ে নেওয়া হয়, তার মানে
3 + 4 - 6 = 15। সো x/12 = 15। সো x = কত? 15 12 হচ্ছে 180। অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এক ব্যক্তি 25 পয়সা 50 পয়সা মূল্যের 10 টাকার ডাক টিকিট কেনে। সে যদি 28টি ডাক টিকিট ক্রয় করে তবে 25 পয়সা দামের ডাক টিকিটের সংখ্যা কত? তাহলে 25 পয়সা মানে হচ্ছে 1:4 মানে 1/4, আর 50 পয়সা মানে হচ্ছে ধরো 1/2, এবং 28টি ডাক টিকিট কিনেছে। 28টি ডাক টিকিট অর্থাৎ প্রত্যেকটা ডাক টিকিটের মূল্য কত? টোটাল টাকা হচ্ছে 10। তাহলে 28টি ডাক টিকিটের দাম, 28টা টিকিট এর দাম হচ্ছে 10 টাকা। তাহলে একটা টিকিটের দাম কত? 10/28 টাকা, কাটলে হচ্ছে 5/14 টাকা। তাহলে 25 পয়সা 1/2 টাকা মানে 25 পয়সা মানে 1/4 টাকা, 50 পয়সা মানে 1/2 টাকা, আর অ্যাকচুয়ালি প্রত্যেকটা টিকিটের দাম কত? 5 যদি মিশ্রণ হিসাবে ধরি তাহলে 5/14 টাকা। তাহলে এদের যদি অ্যালিগেশন করি 14 5 2 10 এটা বেশি, তাহলে বাই 14 এটা দিয়ে যাচ্ছে হচ্ছে তোমার 14/10 ইস টু 14 দিয়ে 2 দিয়ে 7 দুগুণে 14, 14 দুগুণে 28, এটা দিয়ে 14 আর 4 পাচ্ছে 20, 20 - 14। তাহলে এখানে পাচ্ছি 14 থেকে 10 বাদ দিলে 4, আচ্ছা 28, 14 আর 28 2 দিয়ে যাচ্ছে, তার মানে এখানে শুধু 4, আর এখানে হচ্ছে 6/2 কাটলে হচ্ছে 3, অর্থাৎ 4:3, 4:3, 4 আর 3 7। তাহলে এইটা হচ্ছে 25 পয়সার, এটা হচ্ছে 25 পয়সাওয়ালা টিকিটের সংখ্যা, আর এটি হচ্ছে 50 পয়সাওয়ালা টিকিটের সংখ্যা। তাহলে 4 আর 3 হচ্ছে 7 ইউনিট, এই 7 ইউনিট মানে হচ্ছে 28টা টিকিট। তাহলে 1 ইউনিট মানে কতটা টিকিট? 4টে টিকিট। তাহলে 4 ইউনিট মানে 25 পয়সা দামের টিকিটের সংখ্যা 4 × 4 অর্থাৎ 16টি টিকিট। তাহলে 25 পয়সা দামের সে কটি টিকিট কিনেছিল? 16টি টিকিট কিনেছিল। অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে কিছু পরিমাণ টাকার 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হচ্ছে 50 টাকা। তাহলে টাকার পরিমাণ কত, অর্থাৎ আসল টাকার পরিমাণ কত? তো আমরা দেখো আগেও দেখেছি যে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের যে অন্তর অর্থাৎ ডিফারেন্স অফ ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু কিন্তু প্রিন্সিপাল মানে আসল টাকা ইন্টু রেট বাই 100 তার স্কোয়ার। এটা কেবলমাত্র কিন্তু 2 বছরের জন্য ফর্মুলা। তাহলে ডিফারেন্সটা কত? 50 টাকা ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল মানে পি, আর কত? 10/100 তার স্কোয়ার। 10/100 মানে 1/10, তাহলে 50/p ইন্টু 1/10 স্কোয়ার মানে 1/100। তো পি ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 5000। তাহলে আসল টাকার পরিমাণ কত? 5000 টাকা, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা একদিনে 480 টাকা আয় করেন। তাহলে 3 জন পুরুষ সমান হচ্ছে কিন্তু 4 জন মহিলা। তাহলে পুরুষ আর মহিলার কাজের অনুপাত কত? 4:3। তাহলে 3 জন পুরুষ, তাহলে 3 জন পুরুষ কত টাকা ইনকাম করে? 480 টাকা একদিনে। প্রত্যেক পুরুষের এফিসিয়েন্সি কত? 4। তার মানে 3 × 4 ইউনিট কাজে পাওয়া যায় 480 টাকা, অর্থাৎ মানে 12 ইউনিট কাজে পাওয়া যায় 480 টাকা। তাহলে 1 ইউনিট কাজে কত টাকা পাওয়া যায়? 12 দিয়ে ভাগ করলে 40 টাকা পাওয়া যায়। এবার বলেছে 6 জন পুরুষ আর 11 জন মহিলা। প্রত্যেক পুরুষের এফিসিয়েন্সি কত? 4, মানে 6 × 4 প্লাস 11 × 3, তাহলে কত ইউনিট হলো? 4 6 24 প্লাস 33, 4 আর 3 7 আর 3 আর 2 5, 57 ইউনিট। তাহলে এই 57 ইউনিটের জন্য তারা একসাথে কত টাকা পাবে? তাহলে 1 ইউনিটে 40 টাকা পাওয়া যাচ্ছিল, তাহলে 57 ইউনিটে কত টাকা? 57 × 40, 0 4 7 28, 7 2 20, 2 22, অর্থাৎ 2280 টাকা, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ বি সি একত্রে একটি কাজ 15 দিনে শেষ করে। ওই কাজটি বি এবং সি একা করলে যথাক্রমে 30 দিন আর 40 দিনে শেষ করে। তাহলে এ একা কাজটি কত দিনে শেষ করবে? এ প্লাস বি প্লাস সি একসাথে করলে করে 15 দিনে, বি একা করে 30 দিনে, সি একা করে 40 দিনে। তাহলে এদের এলসিএম কত? 15 30 40 এর এলসিএম 5 দিয়ে যদি দেওয়া হয়, 3 5 15, 5 6 30, 5 8 40, 3 দিয়ে 2 8, 2 দিয়ে 4, 5 দিয়ে 10, 3 4 12, অর্থাৎ এলসিএম হচ্ছে 120। তাহলে টোটাল কাজ কত? এটা হচ্ছে টোটাল ওয়ার্ক 120 ইউনিট। তাহলে এর কত এফিসিয়েন্সি? 15, 3 5 15, অর্থাৎ এফিসিয়েন্সি হচ্ছে একত্রে করলে হচ্ছে এফিসিয়েন্সি 8। আচ্ছা, বি এর এফিসিয়েন্সি কত?
30 অর্থাৎ 4, আর সি এর এফিসিয়েন্সি কত হচ্ছে 3। তাহলে এর এফিসিয়েন্সি কত না 8 মাইনাস 4 প্লাস 3 ইজ ইকাল টু 1 ইউনিট। তাহলে এ একা এই 120 ইউনিট কত দিনে করবে না 120/1 অর্থাৎ 120 ডেজ, অর্থাৎ অপশন সি হচ্ছে কিন্তু দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি স্কুলে 660 জন ছাত্রছাত্রী ছিল এবং ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 13:9। কিছুদিন পর 30 জন নতুন ছাত্রী ওই স্কুলে যোগ দেয় এবং কিছু ছাত্র স্কুল থেকে অন্যত্র ছেড়ে চলে যায়। তার ফলে ওই ছাত্রছাত্রীর নতুন অনুপাত হয় 6:5। তাহলে কতজন ছাত্র স্কুল ছেড়ে চলে যায়? তাহলে 13 আর 9 হচ্ছে 22, তাহলে 22 ইউনিট সমান হচ্ছে 660, তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 30। তাহলে 13 ছাত্রছাত্রী বয়েজ গার্লস এদের অনুপাত হচ্ছে এটা ছিল। তাহলে এটা যদি 30 দিয়ে গুণ করো, 390 জন বয়েজ আর 270 জন গার্লস। 30 জন নতুন ছাত্র যোগ দিয়েছে, 30 জন ছাত্র নতুন যোগ দিয়েছে, তার মানে সংখ্যাটা কত 300। 300 মানে কত এই 5, 6:5, 6:5, এই 5 ইউনিট মানে হচ্ছে 300, সরি এই 5 ইউনিট মানে হচ্ছে 300। 300 মানে কত কত করে গুণ হচ্ছে 60। তাহলে এখানে কত করে গুণ হবে এখন নতুন 60 করে যদি গুণ করি, তার মানে 360। তাহলে আগে ছিল 390, এখন আছে 360। কতজন চলে গেছে? 390 থেকে 360 বিয়োগ দিলে 30 জন ছাত্র চলে গেছে। তাহলে স্কুল ছেড়ে কতজন ছাত্র চলে গেছে? 30 জন, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে রাজু দুটি ক্যালকুলেটরের প্রত্যেকটি 1,500 টাকায় বিক্রি করে। সে একটিতে 25% লাভ করে, অন্যটিতে 25% ক্ষতি করে। তাহলে তার লাভ বা ক্ষতি। এখানে প্রত্যেকটা অঙ্কতে দেখো লাভ বা ক্ষতি বলছে, কিন্তু কোনোটাতে মেনশন করছে না যে তার লাভ না ক্ষতি কোনটা। যাই হোক, তার লাভ বা ক্ষতি এই ধরনের অঙ্কগুলোতে অলওয়েজ কি হয়, যদি একই শতাংশ লাভ আর একই শতাংশ ক্ষতি হয় তাহলে তার অবশ্যই ক্ষতিই হবে। তাহলে এর ফর্মুলা হচ্ছে রেট স্কোয়ার বাই 100। কত করে ক্ষতি হয়েছে? 25% করে। তাহলে 25 স্কোয়ার বাই 100 অর্থাৎ 625/100 অর্থাৎ 6.25% কিন্তু তার ক্ষতি হবে। 6.25% মানে হচ্ছে আমাদের 1/16। 6.25% মানে 1/16। কি করে 1/16? না 600 ধরো 6.25, তাহলে 625/100 ইন্টু 100। 25 দিয়ে কাটলে কত হয়? এটা 25, এটা কত হয় 4, এবার এই 25 দিয়ে কাটলে 4, 4 4 16, তাহলে সে থেকেই আমাদের পাই 1/16। তাহলে জিনিসটার দাম যদি 16 টাকা থাকে তাহলে তার ক্ষতি হবে 1 টাকা। তার মানে দুটি ক্যালকুলেটর, একে বলেছে তাহলে তার লাভ বা ক্ষতি, মোট লাভ বা ক্ষতি। তাহলে দুটি ক্যালকুলেটর তার দাম কত? প্রত্যেকটার দাম মানে বিক্রি করেছে 1,500 টাকায়। তাহলে তার কত ক্ষতি হয়েছে? তাহলে অ্যাকচুয়ালি তার ক্ষতি হয়েছে কত করে? মানে আগে দাম ছিল জিনিসটার 16 টাকা, এখন সেই জিনিসটা 1 টাকা ক্ষতি হয়েছে, তাহলে দাম কত হয়েছে? 15 টাকা। তাহলে তার অ্যাকচুয়ালি ক্ষতি কত হয়েছে? 15 টাকা। মানে এখন এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে সেল প্রাইস। তাহলে এটা আমাকে সেলিং প্রাইসটাই তো দিয়েছে, বিক্রয় মূল্য 1,500 টাকা করে। তাহলে দুটোর বিক্রয় মূল্য কত? 2 ইন্টু 1,500 অর্থাৎ 3,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে লাভ বা ক্ষতি, তাহলে অবশ্যই ক্ষতিই হবে, লস হবে এটা। এটা হচ্ছে লস। লস কত হচ্ছে? 1%। তাহলে এটা সেলিং প্রাইস বাই 15, কাটাকুটি করো 100, তাহলে 2 ইন্টু 100 অর্থাৎ 200 টাকা ক্ষতি হবে তার। অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 1972 সালে একটি গ্রামের জনসংখ্যা ছিল 2000 জন। 1982 সালে পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় এবং মহিলার সংখ্যা 6% হ্রাস পায়। যদিও মোট জনসংখ্যা একই থাকে, মোট জনসংখ্যা কিন্তু একই আছে। তাহলে 1972 সালে পুরুষের সংখ্যা কত ছিল? তাহলে 1972 সালে পুরুষের সংখ্যা কত ছিল? তাহলে যদি 2000 জন যদি আমি ধরে নিই, পুরুষের সংখ্যা মানে মেন এবং ওমেন দুটোই 10% হারে ইনক্রিজ হয়, তাহলে আমার জনসংখ্যা কত হবে? তাহলে 10% হারে যদি বৃদ্ধি হয় তাহলে আমার জনসংখ্যা হবে 2000 ইন্টু 11/10 অর্থাৎ 2200। আর যদি মেন আর ওমেনের জনসংখ্যা 6% হারে হ্রাস পায় তাহলে তাদের জনসংখ্যা কত হবে? তাহলে তাদের জনসংখ্যা হবে 2000, 6% মানে হচ্ছে 94, 100-র মধ্যে হবে এখন 94, তাহলে 0 0 যদি কাটাকুটি করা হয় তাহলে 8, 9 দুগুণে 18, 0। তাহলে জনসংখ্যা প্রথমে যদি 10% হারে হয় তাহলে 2200 হয়ে যাবে,
আর যদি 6% হারে হ্রাস হয় দুটোতেই, তাহলে এটা হবে। বাট জনসংখ্যা কিন্তু হ্রাস বা বৃদ্ধি কিছুই পায়নি, তাহলে 2000ই আছে। তাহলে এর যদি অ্যালিগেশন করি তাহলে কত পাবো? এটা হচ্ছে 120, আর এখানে কত বৃদ্ধি হয়েছে? 200। তাহলে এটা কাটাকুটি 0 0, এটাকে যদি কাটি 4 দিয়ে, তাহলে 3:5। তাহলে 1972 সালে পুরুষের সংখ্যা অনুপাত হচ্ছে 3:5। তাহলে 3:5 মানে কত? 8। 3:5 মানে 8 ইউনিট সমান হচ্ছে 2000 টাকা। তাহলে 3 ইউনিটের মান কত? তাহলে 2000। এটাকে আমরা লিখতে পারি 2 × 4 × 3। 2 দিয়ে কাটলে হচ্ছে 1000, 4 দিয়ে কাটলে হচ্ছে 250, 2500, মানে 2500 মানে 250। তাহলে 3 25 75 মানে 750। অর্থাৎ 1972 সালে পুরুষের সংখ্যা ছিল 750 জন। অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে কোন 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কোন 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 215 দ্বারা বিভাজ্য। তো 6 অঙ্কের ক্ষুদ্রতম যে সংখ্যাগুলো দেওয়া আছে, যে কোনো একটি সংখ্যা দেখো, প্রত্যেকটা 70, 80, 90, 60 সব কাছাকাছি সংখ্যা, বাকিগুলো এক। তাহলে আমি যে কোনো একটা সংখ্যা নেব, ধরো 70টাকে নিলাম, একে 215 দিয়ে ডিভাইড করব। দেখো 5 দুগুণে 10, তার 5 দিয়ে তো যাচ্ছে না, 4 দিয়ে যাবে। 4 15 হচ্ছে 60, 4 দুগুণে 8, 1 4 1, পরে ভাগলো 7, 7 দুগুণে 14, 7 5 105 হয়, তাহলে 7 দিয়ে হচ্ছে না, 6 দিয়ে। 6 15 90, 6 দুগুণে 12, 7 2 1 0। 6 দিয়ে 12 দিয়ে 1290, তাহলে 5 দিয়ে যাবে, 5 15 75, 5 দুগুণে 10, তাহলে 5 থাকে 6 9, 2 থেকে 1 বাদ দিলে 195 কিন্তু বাকি থাকছে। তাহলে আরো 215, মানে 215 হতে আর কত সংখ্যা লাগবে না, 215 থেকে 195 যদি বিয়োগ দিই, তাহলে পাবো হচ্ছে 0 2, অর্থাৎ 20। তার মানে 100170, তার সাথে 20 যদি যোগ করি, সেই সংখ্যাটি কিন্তু আমাদের 215 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ অপশন সি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর।